রোজ সকালে ঘুম ভেঙেই আপনি হয়তো ফোনটা হাতে নেন, আর প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে ফেসবুকে কারুর নতুন গাড়ি, কারুর বিদেশ ভ্রমণের ছবি, কারুর নতুন ফ্ল্যাটের ছবি। মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি যেন থমকে আছি। এটা কোনো একার অনুভূতি নয়, প্রায় প্রত্যেকেই এটা রোজ অনুভব করেন। কিন্তু এখানেই একটা বড় ফাঁদ লুকিয়ে আছে। আমরা যা দেখি সেটাকেই সত্যি ধরে নিই। সত্যিটা হলো, যারা সবচেয়ে বেশি এই জীবনযাত্রার শো অফ করছেন বা দেখাচ্ছেন, তাদের অনেকেরই আসলে হাতে কিছুই নেই। বড় গাড়ি মানেই বড় ইএমআই, নতুন ফ্ল্যাট মানেই বড় লোন। মাসের প্রথম দিনই স্যালারির একটা ম্যাক্সিমাম অংশ ঢুকে যায় শুধু এই ইএমআই আর কিস্তি মেটাতে, আর মাসের শেষে হাত খালি। বাইরে থেকে দেখলে মনে হবে সব সাকসেসফুল, সফল, কিন্তু আসলে তারা প্রতি মাসে নতুন করে শূন্য থেকে শুরু করে, পেচেক টু পেচেক। এবার একটা ছোট হিসেব বলি। ধরুন আপনার হাতে আজ 100 টাকা আছে। এই মুহূর্তে আপনি 100 টাকার মালিক, তাই না? কিন্তু আপনি যদি তার মধ্যে 75 টাকা খরচা করে ফেলেন, ধরুন কিছু কিনলেন, ধরুন কিছু ইএমআই মেটালেন, কোনো লোন মেটালেন, আপনার হাতে রইল মাত্র 25 টাকা। তাহলে ভেবে দেখুন, আপনার আগের থেকে আপনার কাছে কিন্তু এখন অনেকটাই কম টাকা রইল, তাই না? এইটা অনেকেই আমরা কনসেপ্টটা বুঝতে পারি না। যত বেশি খরচ করবেন তত বেশি কম সম্পদ আপনার কাছে থাকবে। এটা তো একটা এক্সাম্পল দিলাম, বাট এটা প্র্যাকটিক্যালি আপনি বিভিন্ন স্তরে দেখতে পারেন। সেটা আপনার বাড়ির হোম লোনই হোক, আপনার ডে টু ডে এক্সপেন্সেস হোক, সবকিছুর সাথেই কিন্তু এটা মিলিয়ে নিতে পারেন। এটা এত সহজ হিসেব, কিন্তু আমরা এটাকেই ভুলে যাই। তাহলে আসল সম্পদ কোথায় থাকে? আসুন আপনাদেরকে দুটো গল্প বলি। প্রথম গল্পটা হচ্ছে রাধাকিষণ দামানিকে নিয়ে। তিনি হলেন ডিমার্টের মালিক। অনেকেই হয়তো এনার নাম শোনেনি। আদানি শুনেছেন, আম্বানি শুনেছেন, কিন্তু এই রাধাকৃষ্ণন দামানির কথা শোনেননি। ভারতের অন্যতম ধনী মানুষ, সম্পদের অঙ্কটা প্রায় 2 লক্ষ কোটি টাকার আশেপাশে। কিন্তু রাস্তায় দেখলে আপনি চিনবেন না। বছরের পর বছর একই সাধারণ সাদা জামা পরেন, মিডিয়ার সামনে আসেনই না, সাক্ষাৎকারও দেন না। এটাই হচ্ছে ওনার লাইফস্টাইল। আর দ্বিতীয় গল্পটি হচ্ছে বিশ্ববিখ্যাত ওয়ারেন বাফেকে নিয়ে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন। 1958 সালে কেনা একটা সাধারণ বাড়িতে উনি আজও থাকেন, ওমাহা শহরে। সেই বাড়ির দাম তখন ছিল মাত্র $31,500। গাড়িও ঘন ঘন বদলান না। এখনও রোজ সকালে একটা নির্দিষ্ট বাজেটের মধ্যেই ব্রেকফাস্ট করেন। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, অথচ জীবনযাত্রা এত সাধারণ কেন? কারণ তারা এমন কিছু জানেন যেটা আমরা বেশিরভাগ মানুষই ভুলে যাই। আমরাও জানি, কিন্তু আমরা খেয়াল করি না। সম্পদ আর খরচ, এই দুটো এক জিনিস না। আমরা যা দেখি, গাড়ি, ফোন, বাড়ি, বিদেশ ভ্রমণের ছবি, সেটা আসলে তার সম্পদ না। আপনার হাতে কতটা থাকছে সেটাই আপনার আসল সম্পদ। আপনি যেটা খরচা করে দিচ্ছেন সেটা কিন্তু আপনার সম্পদ না। অনেকে হয়তো বলে যে আমার এত টাকা স্যালারি, কিন্তু আলটিমেটলি যদি দেখেন যে আমি মাসের শেষে কতটা বাঁচাচ্ছি, সেটাই হলো আপনার কিন্তু রিয়েল সম্পদ। এটাই থেকে যাবে। আসলে আসল সম্পদ হলো সেটা যেটা আপনি খরচ করেননি, যেটা চোখে দেখা যায় না, যেটা ব্যাংকে রেখে দেন বা আপনার ইনভেস্টমেন্ট করেছেন সেখানে রেখে দেন, যেটা চুপচাপ বাড়তে থাকে। আপনার চারপাশে এমন কাউকে চেনেন যিনি খুব সাধারণভাবে থাকেন, কিন্তু আসলে ভেতরে ভেতরে তারা কিন্তু অনেক কিছুই গুছিয়ে নিয়েছেন? নাকি এমন কাউকে চেনেন যিনি বাইরে থেকে সব দেখাচ্ছেন, কিন্তু ভিতরটা একদম ফাঁকা? কমেন্টে লিখুন। তাই পরের বার যখন কারোর ঝকঝকে জীবনযাত্রা দেখে নিজেকে ছোট মনে হবে, মনে রাখবেন, যা দেখছেন সেটা তার সম্পদ নয়, সেটা তার খরচ। আসল সম্পদ সবসময় লুকোনোই থাকে। কেউ কি বলবে? কেউ বলে না। একজনের কাছে টাকা আসে আর চলে যায়, আরেকজনের কাছে টাকা আসে কিন্তু থেকে যায়। বড়লোক দেখানো আর বড়লোক হওয়া, এই দুটো জিনিস একদম উল্টো দিকে হাঁটে। একজন যত টাকা রোজগার করে তত খরচ করে দেখানোর জন্য, আরেকজন যত রোজগার করে তত টাকা সরিয়ে রাখে ভবিষ্যতের জন্য। আজকের দিনে যখন এআই এর ভয়, লে অফের খবর রোজ আসছে খবরে, তখন এই চোখে না দেখা সম্পদ, এটার গুরুত্ব আরো বেড়ে যায়। কারণ চাকরি হঠাৎ চলে যেতে পারে যে কোনো দিন। তখন কি হবে? সেই প্রশ্নের উত্তর আরেকটু পরে দিচ্ছি। আসল সম্পদ চোখে দেখা যায় না, কিন্তু শুধু জমিয়ে রাখলেই কি সেই সম্পদ বাড়ানো যায়? না, ইনফ্লেশনই খেয়ে দেবে। রোজ রোজ যে জিনিসপত্রের দাম বাড়ছে সেটাই খেয়ে দেবে। সম্পদ বাড়ানোর জন্য একটা জিনিস লাগে, যেটাকে আমরা বেশিরভাগ মানুষই অবহেলা করি। সেটা হচ্ছে সময়। আমেরিকার এক ছোট্ট শহরের কথা বলি।
সেখানে একজন মানুষ ছিলেন, তার নাম ছিল রোনাল্ড রিড। প্রথমে তিনি পেট্রোল পাম্পে কাজ করতেন, পরে একটা দোকানে সুইপারের কাজ করতেন। বড় কোনো ডিগ্রি ছিল না, বিশাল কোনো স্যালারিও ছিল না। আমার আপনার মতনই সাধারণ মানুষ ছিলেন এবং তার জীবনযাত্রা ছিল নিতান্তই সাধারণ। কিন্তু তিনি যখন মারা যান, তার পরিবার আর তার প্রতিবেশীরা রীতিমতো হতবাক হয়ে যান। কারণ দেখা যায় তার সম্পত্তি প্রায় $80 লক্ষ। ভারতীয় টাকায় হিসেব করলে কয়েকশো কোটি টাকা। ভেবে দেখুন, একজন সুইপার কয়েকশো কোটি টাকার মালিক। কিভাবে সম্ভব হলো এটা? কোনো ম্যাজিক না, কোনো লটারি না। তিনি প্রতি মাসে সামান্য টাকা বিনিয়োগ করতেন, ইনভেস্ট করতেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কখনো সেটা তুলে নেননি। দশকের পর দশক ধরে সেই টাকা আসলে বাড়তে থাকে। একেই বলে কম্পাউন্ডিং। সহজ বাংলায় বললে সুদের উপরে সুদ। প্রথম বছরে সামান্য বাড়ে, দেখে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু 10 বছর, 20 বছর, 30 বছর পার হলে সেই সামান্য বৃদ্ধিটাই এমন জায়গায় পৌঁছয় যেটা প্রথমে কল্পনাও করা যায় না। ওয়ারেন বাফের কথা মনে আছে? তার মোট সম্পদের 99% এসেছে প্রায় 50 বছর বয়সের পরে। মানে জীবনের প্রথম 50 বছরে যা অর্জন করেছিলেন সেটা তার আজকের সম্পদের সামান্য একটা অংশ মাত্র। আর তিনি কিন্তু থেমে থাকেননি, তারপরও বাড়িয়ে গেছেন তার সম্পত্তি। এতটাই বেড়ে গেছে তার সম্পত্তি যে তিনি আজকে পৃথিবীর অন্যতম ধনী মানুষ। এবার আরেকটা নাম বলি, যেটা আপনারা অনেকেই চেনেন। ভারতে রাকেশ ঝুনঝুনওয়ালা 1985 সালে খুব সামান্য পুঁজি নিয়ে তিনি শেয়ার বাজারে ঢুকেছিলেন। বিশাল পারিবারিক ব্যবসা ছিল না, বড় কোনো গডফাদারও ছিল না, কিন্তু তিনি 4 দশক ধরে বাজারে লেগেছিলেন, শেয়ার মার্কেটে লেগেছিলেন, ইনভেস্টমেন্ট করতেন। বিশাল পরিমাণ সম্পত্তি করেছিলেন স্টক মার্কেট থেকে। সেখান থেকেই আজ তাকে সবাই চেনে বিগ বুল নামে, এবং তাকে ভারতের ওয়ারেন বাফেরও বলা হয়। লক্ষ্য করুন, রোনাল্ড রিড, ওয়ারেন বাফে, রাকেশ ঝুনঝুনওয়ালা, সম্পূর্ণ আলাদা 3টে জীবন, 3টে আলাদা দেশ, 3টে আলাদা পেশা, কিন্তু একটা জায়গায় 3 জনেরই মিল আছে। তারা সময়কে কাজ করতে দিয়েছে, তাড়াহুড়ো করেননি। ওই যে বললাম, সময় আর কম্পাউন্ডিং খুব বড় ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। সুদের ওপরে সুদ। সময় দিন, সবটাই বাড়ে। সময় হলো এমন একটা জিনিস যেটা ফেরত পাওয়া যায় না। আর যদি আপনি টাকাটা বিনিয়োগ না করেন, সেটা কম্পাউন্ডিং এর মাধ্যমে 20-30 বছরে অনেক গুণ হয়তো বেড়ে যেতে পারতো। সেই বাড়ার সুযোগটাই আজ অনেকেই হারিয়ে ফেলে। আপনি যত দ্রুত বড়লোক হতে চাইবেন, তত দেরিতে হবেন। আর যত ধৈর্য ধরে থাকবেন, তত দ্রুত আপনার সম্পদ বাড়তে পারে। টাকার নিয়মটাই হলো এমন উল্টো। কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে যায়, সময় দিলেই কি সব ঠিক হয়ে যায়? রোনাল্ড রিড সফল ছিলেন, ঝুনঝুনওয়ালাও সফল ছিলেন, কিন্তু এমন হাজার হাজার মানুষ আছে যারা একই রকম চেষ্টা করেও কিছুই পাননি। তাহলে কি এখানেও কি কোনো লুকোনো ফ্যাক্টর কাজ করছে যেটা আমাদের হাতে নেই? আমরা টাকা নিয়ে কি ভাবি সেটাই ঠিক করে দেয় আমরা কিভাবে খরচ করি, কিভাবে জমাই, আর কিভাবে সিদ্ধান্ত নিই। আপনি যদি চান টাকা পয়সা নিয়ে আমি আরো কিছু এপিসোড বানাই এবং এটা যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো টপিক রেকমেন্ড করতে চান, তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর এই পর্বটি অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, পরের পর্বে দেখা হবে।